সপ্তদশ বিধানসভার একেবারে শেষ লগ্নে শেষ দিন চিরঞ্জিত চক্রবর্তীর সঙ্গে আমরা কথা বলব। অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী থেকে কি রাজনৈতিক চিরঞ্জিত চক্রবর্তী কোথাও ছাপিয়ে যাওয়ার চেষ্টা করতে পেরেছিলেন বা হয়েছে সেটা? আমি কোনোদিনই কোনোটা ছাপিয়ে যাওয়ার চেষ্টা করি না। আমি যেখানে থাকি যেভাবে থাকি সেটাতে আমি স্যাটিসফাইড থাকি। এটা হচ্ছে মজাটা। আমি খুব পরিতৃপ্ত যে কোনো জায়গায়। তোমার সঙ্গে কথা বলছি, আমি খুব পরিতৃপ্ত। এটা হচ্ছে মজাটা। আরেকজনের সঙ্গে বলবো একই হবে। আমার কোনো প্রেফারেন্স নেই কোন কোন চ্যানেল কি। আচ্ছা, এটা একটু বড় চ্যানেল, এটা ছোট চ্যানেল, তাহলে এর জন্য একরকম ওর জন্য একরকম, এরকম করি না। আমার কাছে জীবনটাই এনজয় করার জায়গা আছে। মনুষ্য জাত হিসেবে আমি জন্মেছি পৃথিবীতে, এটা সাংঘাতিক সৌভাগ্যের ব্যাপার। কারণ আমার একটা রিজনিং আছে যেগুলো অ্যানিম্যালের থাকে না, কীটপতঙ্গে থাকে না। তো সেই রিজনিংটা মানুষ থাকে, আর সেটা দিয়ে বিচার করার ক্ষমতা হয়। তাই এত সিভিলাইজড হয় মানুষ, অন্য অ্যানিম্যালরা হয় না। তো সেটা যখন আমায় ভগবান দিয়েছেন, তার মানে আমি প্রিভিলেজড, আমি অনেক কিছু পেয়েছি ঈশ্বরের কাছ থেকে। তো সেই লাইফটাতে আর কি খারাপ হবে, সবই ভালো। যা কিছু দেখছি তাই ভালো, তাই পেয়ে যাচ্ছি, আমি এক্সট্রা পাচ্ছি। তারপরে একজন ফিল্ম অ্যাক্টর হলাম, সুপারস্টার হলাম, তো আরও বেশি, অনেক বেশি পপুলারিটি হলো। সারা পৃথিবী আমায় চেনে, মানে অ্যাটলিস্ট বাঙালি যেখানে আছে তারা সবাই আমায় চেনেন। আমার ডায়ালগ ফেমাস হয়ে গেল। তো এই সমস্ত জিনিসগুলো অ্যাড হলো, তার ফলে তো আমি আরও প্রিভিলেজড হলাম। আমি আই এম ভেরি ভেরি মাচ স্যাটিসফাইড। আমার কোনো ফ্রাস্ট্রেশন নেই, কোনো দুঃখ নেই, আসে না, ফ্রাস্ট্রেশন হয় না আমার। কারণ আমার যদি কিছুতে একটা ফেলিয়ার মনে হয়, এটা হলো না, ছবিটা লাগলো না, তা আমি একটা ছবি এঁকে দিলাম, পেন্টিং করতে বসে গেলাম, ওটাতে হারিয়ে গেলাম। এসব করি। হয়তো গান গাইলাম, রবীন্দ্রসঙ্গীত গাইলাম, কিংবা হয়তো কবিতা লিখলাম, সেটা রিসাইট করলাম, এইসব করি। তো সেই জন্য আমার ওটা আসে না। সেখান থেকে একটা নতুন বিভাগ যুক্ত হলো, যেটা কোনোদিনই আমি ভাবিনি, সেটার নাম পলিটিক্স। এটাতে আমি আসতেও চাইনি, করতেও চাইনি। পলিটিক্স বেসিক্যালি আমি মানুষটাই পলিটিশিয়ান নই, মানে পলিটিক্স করতেই চাই না। মানুষের সঙ্গে মানুষের পলিটিক্স সেটা আমি করি না। আই হেট দ্যাট। যদি আমার খারাপ লাগে, কারোর যদি কিছু অপছন্দ হয়, আমি সরে যাবো সেখান থেকে। আই ডোন্ট ফাইট, এটা করি না। তো সেই যা পেয়েছি তাতে যথেষ্ট আমার পক্ষে, সেখানে আর চাই না। সেখানে মমতা ব্যানার্জি আমায় বললেন যে দাঁড়াতে। তখন আমাদের গভর্নমেন্ট ফর্ম করা ছিল, একটা বিশাল 34 বছরের একটা সরকারকে ফেলে দেওয়ার প্রশ্ন ছিল, হুইচ ওয়াজ ইম্পসিবল সবার পক্ষে মনে হয়েছিল। তো উনি বললেন আপনি আমাকে একটু জয়েন করুন। তো আমি বললাম যে আমি তো এটার লোক নই, আমি তো জানি না কি পলিটিক্সটা কীভাবে করে, আমি জানি না, এই কাজগুলো আমি বুঝি না, এমএলএশিপে কী করতে হয়। বলেও হয়ে যাবে সব, আপনি খালি করুন, এই জন্যে যে আমার একটা সিট আপনি দাঁড়ালে ওটা কনফার্ম হয়ে যাবে। সেটা আমি ফিল করলে আমার যে পপুলারিটি, আমার যে স্টারডাম, তাতে হ্যাঁ একটা জায়গার মানুষকে আমি নিশ্চয়ই স্যাটিসফাই করতে পারবো না, তারা আমায় ভোট দেবে, এতটা কনফিডেন্স আমার ছিল। তো বললো ওইটা আমার চাই, মানে একটা একটা করে সিট আমি যদি কনফার্ম করতে পারি, তবেই আমি ওই সরকারটা ফেলে দিতে পারবো। তো তাই হলো, ঘটনাটা সেরকম ঘটলো, আমি রাজি হলাম। তারপরের 5 বছরের পর থেকে যখন অনেক আমাদের মেম্বার হয়ে গেল, তখন আমার মনে হলো যে এবার আমাকে আর চাই না, দরকার কি। মানে আমি আমার এতে খাচ্ছিল তাঁত বুনে, তো তাঁত বুনতে চলে যাই, আমি আবার ছবি করতে চলে যাই। তো উনি বললেন না, এবার থাকতে হবে। তো এইভাবে 3টে টার্ম হয়ে গেল, এবার 4th টার্ম আসছে। কিন্তু 4th টার্মের সময় আমার যেটা মনে হচ্ছে, আমার যে এনার্জিটা ছিল, আমার যে ক্যাপাসিটিটা ছিল মানুষের পাশে দাঁড়ানোর, সেইটা আমার কমছে। আমি অত জোরে দৌড়তে পারবো না, আমি ফিল্মে আর ফাইট করতে পারি না। তো আমার রোল চেঞ্জ হয়ে যাচ্ছে, রোলটাও পাল্টে যাচ্ছে, ছবির রোলও পাল্টাচ্ছে। তো সেই পরিবর্তনটা আমি মেনে নিতে চাইছি। সেখানে আমি চাইছি যে পলিটিক্স ইজ এ ভেরি মানে পরিশ্রমের জায়গা, টিডিয়াস জায়গা, জব, ইটস এ বিগ হিউজ জব, 24 ঘন্টার কাজ এটা। সেটা আমি কখনোই প্রায় করতে পারি না, আমার তো কিছু কিছু ডিস্ট্রাকশন এসেই যায়। তো সেখানে এখানেতে যদি আবার না থাকেই ভালো হয়, যেটা বলেছিলাম ওনাকে। তো উনি কিছু বলেননি আমাকে, কি বলবেন আমি জানি না। মানে যদি নেত্রী বলেন তাহলে আবার দাঁড়াবেন? সেক্ষেত্রে আমার মনে হয় না মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন শ্রেষ্ঠ স্টেটসম্যান বলবো তাকে, তিনি একজন ডিপ্লোম্যাট নন, একজন পলিটিশিয়ান নন। এত দূরদর্শিনী বলা ভালো, তিনি যে তার যা দেখেন, যা বোঝেন, যা সেটা ফিল করেন। মানে যদি কোনোদিন আমার মনে হয় উনি যদি ছেড়েও দেন পলিটিক্স, তো সেটা উনি বুঝেই কিন্তু একদিন জাস্ট বলবেন আমি ছেড়ে দিলাম, হতেও পারে। মানে এই ধরনের ভবিষ্যৎ দ্রষ্টা উনি। তো
তো সেক্ষেত্রে ওনাকে ডিফাই করা কি যায়? আমার মনে হয় না, ডিফাই করা যাবে না, রিকোয়েস্ট করা যেতে পারে, কিন্তু তিনি বোঝেন যে কাকে প্রয়োজন, কতটুকু প্রয়োজন, সেটা জানেন। 2011-তে যখন এসেছিলেন আর এই 2026 রাজনীতিতে কতটা বদল দেখলেন? বদল অনেক হয়ে গেছে, অনেকটা হয়েছে। মানে বিরোধিতার জায়গাটা খুব অদ্ভুত হয়ে গেছে, বিরোধিতা ইললজিক্যাল বিরোধিতা হয়ে গেছে। আরেকটা হচ্ছে সেন্টারে যেহেতু গভর্নমেন্টটা এসে গেল, সেই গভর্নমেন্টটা এই জায়গাটাকে নেওয়ার জন্য সেই আগ্রাসী সম্রাটরা যেমন ছিল না, ছোট ছোট রাজ্যগুলোকে রাজাগুলোকে মেরে নিয়ে নেবে জায়গাটা, সেরকম একটা আগ্রাসী মনোভাব। এরা যতক্ষণ না পর্যন্ত সবগুলো স্টেটকে নিতে পারছে ততক্ষণ যেন ঘুমোবে না, ঘুম নেই চোখে, এরকম একটা ব্যাপার। এইটা কংগ্রেসের সময় তো ছিল না, আগে তো ছিল না। তো সেই একটা বড় পরিবর্তন যেন এখন এসে গেছে প্রত্যেকের মধ্যে। ভুলভাল কথা বলছে তাতেও চলছে, তাদের চাই যে করে হোক চাই। তারা 10,000 কোটি টাকা খরচা করে ক্যাম্পেইন করেও জিততে পারেনি, বারবার এসছেন প্রাইম মিনিস্টার, তাও কিছু হয়নি। তারা বারবার বলছেন যে দুর্নীতি নাকি রাজনীতিতে এই রাজ্যে বড্ড বেশি দেখা গিয়েছে এই গত 15 না, এটা একদম মিথ্যা কথা, কারণ সর্বত্র দুর্নীতি একই আছে, সাংঘাতিক বেশি অন্য জায়গায় আমাদের থেকে। এবং বলাই হয়েছে সেন্ট্রাল রিপোর্টে যে এখানে কলকাতা সবচেয়ে সেফেস্ট জায়গা মেয়েদের জন্য। তো ওইগুলো বলে না, বলছি তো, মিথ্যের ঝুড়ি ঝুড়ি মিথ্যের সময় এসছে, এতটা মিথ্যে আগে ছিল না। এটা আমার এই রাজ্যে দুর্নীতির যে অভিযোগগুলো সেগুলো কোনটাই দুর্নীতি তো হবেই, দুর্নীতি কোথায় হবে না, কি করে হবে না? আমাদের যদি 2 লক্ষ কোটি টাকা না দেয় তাহলে তো অভাব হবে, আর অভাব হলে আমাদের এখানকার মানুষদের কি করে আমরা হাতে যে স্কিমগুলো মানে ছাড়বো কী করে, আমরা রাখবো কী করে, এটা ইটস ডিফিকাল্ট। তো সেক্ষেত্রে কিছু কিছু মানুষ হয়তো বিপথগামী হচ্ছে, সবাই নয়, হতেই পারে না, তো সেটা হয়তো হচ্ছে। তো সেটার মানে ট্রেন্ড অফ দ্য ওয়ার্ল্ড, সেটা ট্রাম্পের থেকে শুরু করা যেতে পারে, যে নানা রকম কাণ্ড করছে যেটা আগে দেখিনি, কখনো হয়নি। তো এই আর কি। চতুর্থবারের জন্য আপনাকে আমরা আবার এখানে পেতে পারি বলতে পারছি না, সেটা নেত্রীর ওপরে নির্ভর। আই এম নট শিওর। না, যদি তৃণমূল নেত্রী বলেন তাহলে তখন বলবো, তাও রিকোয়েস্ট করবো একটুখানি ভেবে দেখুন বলে, এই আর কি। চিরঞ্জিত চক্রবর্তীর সঙ্গে আমরা কথা বলছিলাম। তিনি যেটা বলছেন তা হলো, যদি তৃণমূল নেত্রী তাকে বলেন তাহলে তিনি হয়তো কথা ফেলতে পারবেন না, তাই আবারও নির্বাচনে দাঁড়াতে হতে পারে। রাজনীতিতে অনেক বেশি বদল এসেছে, আগ্রাসী রাজনীতি করতে চাইছে বিরোধীরা, আর তার ফলেই এই রাজ্যকে যেন তেন প্রকারে তারা নিতে চাইছে। তবে শেষ কথা, মমতা বন্দ্যোপাধ্যায় তার দূরদর্শিতার প্রশংসা করলেন চিরঞ্জিত চক্রবর্তী। ক্যামেরায় অর্ঘ্য চ্যাটার্জির সঙ্গে প্রদীপ্তকান্তি ঘোষ, TV9 বাংলা, কলকাতা।